আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি সঙ্গীতা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঢাকা উত্তরে মেয়র পদে উপনির্বাচন ও উত্তর দক্ষিণ সিটির নতুন ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন কাল। রাজধানীতে সাধারণ ছুটি ঘোষণা। গ্যাটকো দুর্নীতি মামলায় আলিয়া মাদ্রাসার বিশেষ আদালতে বেগম জিয়ার হাজিরা, পরবর্তী শুনানি ১৮ মার্চ। সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধের নির্মাণের সময়সীমা শেষ হচ্ছে কাল। কাজ শেষ নিয়ে রয়েছে সংশয়, ফসল রক্ষায় শঙ্কিত কৃষকরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটির নতুন ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন আগামীকাল। ভোট গ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। নির্বাচনী বিধি অনুযায়ী ৩২ ঘণ্টা আগেই বন্ধ করা হয়েছে নির্বাচনী প্রচারণা। আগামী ২ মার্চ পর্যন্ত এসব এলাকায় কোনো মিছিল, সভা ও শোভাযাত্রা করা যাবে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী এলাকায় আজ মধ্যরাত থেকে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে ১ মার্চ পর্যন্ত। উত্তর সিটিতে মেয়র পদে আওয়ামী লীগ সহ ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর ২ সিটিতে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৬৯ জন। নির্বাচন উপলক্ষে আগামীকাল রাজধানীতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। পঞ্চগড়ে ৫টি উপজেলা পরিষদ, ২টি পৌরসভা, ৪৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচিত ৫৮৪ জন প্রতিনিধি বৃহস্পতিবার জেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। এই পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চলতি বছরের ৯ জানুয়ারি জেলা পরিষদের চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চুর মৃত্যুতে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়। এদিকে পটুয়াখালী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। পৌর শহরের ২১টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনী উপকরণ। এ উপলক্ষে সকালে জেলা পুলিশ লাইন্সে প্রস্তুতিমূলক সভা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়মিত টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ১২,৪৫৯ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত বুধবারের একনেকের সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। একনেক চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অনুমোদন দেওয়া হয় বড়পুকুরিয়া বগুড়া কালিয়াকৈর ৪০০ কেভি লাইন প্রকল্পের। ৩,৩২২ কোটি টাকার এই প্রকল্পে ভারতীয় ঋণ থাকবে ১,৭৪৪ কোটি টাকা। প্রকল্পটি চলতি সময় থেকে ২০২২ সালের জুন মাসের মধ্যে বাস্তবায়ন করবে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ পিজিসিবি। একই সঙ্গে একনেক সভায় অনুমোদন দেওয়া হয় চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন প্রকল্পের, যার মোটা ব্যয় ধরা হয়েছে ১২,৬২০ কোটি ৭৪ লাখ টাকা। এছাড়াও আরও ১১টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। গ্যাটকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১৮ মার্চ। এর আগে বেলা ১:৩০টায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে পুরনো ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত বিশেষ আদালতে হাজির করা হয়। এ সময় নথির কপি এখনও পাওয়া যায়নি উল্লেখ করে সময়ের আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। আবেদন মঞ্জুর করে চার্জ গঠনের পরবর্তী শুনানি দিন ধার্য করেন বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ দিলজার হোসেন। সবশেষ গত ৭ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে বিশেষ আদালতে হাজির করা হয়। সেদিন গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন সহ সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠন শুনানি শেষে আসামি পক্ষের অভিযোগ গঠনের জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো সহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁ থানায় এ মামলা করে। আত্মত্যাগের মাধ্যমে দেশ ও জাতির আস্থা অর্জনে সেনাবাহিনীর সব সদস্যকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বুধবার চট্টগ্রামের হালিশহরে অবস্থিত আর্টিলারি সেন্টার ও স্কুল মাঠে সেনাবাহিনীর গোলন্দাজ রেজিমেন্টের কালার প্রদান অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। সেনাপ্রধান বলেন, দুর্যোগ সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি দেশের ভাবমূর্তি রক্ষায় নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনী।
তাই দেশ রক্ষায় যুদ্ধসহ যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সজাগ থাকার নির্দেশ দেন সেনাপ্রধান। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বাহিনীর পক্ষ থেকে সশস্ত্র সালাম ও প্যারেড পরিদর্শন করেন। পরে সেনাবাহিনীর কয়েকটি ফিল্ড এবং 38 এয়ার ডিফেন্স আর্টিলারি ইউনিটকে রেজিমেন্টাল পতাকা তুলে দেওয়া হয়। সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধের নির্মাণ কাজ সম্পন্ন করার সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল, কিন্তু দেরিতে কাজ শুরু করায় অনেক বাঁধের কাজ শেষ হবে কিনা এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। ফলে বৃষ্টি এলে নির্মিত বাঁধগুলো ফসল রক্ষায় কতটা কার্যকরী হবে এ নিয়ে শঙ্কিত কৃষকরা। হাওর অধ্যুষিত সুনামগঞ্জে চলতি বোরো মৌসুমের সোয়া 2 লাখ হেক্টর জমিতে আবাদ হয়েছে বোরো ধান। বছরের একটি মাত্র ফসল সুরক্ষা দিতে পানি উন্নয়ন বোর্ড ও জেলা উপজেলা প্রশাসনের সমন্বয়ে 562টি প্রকল্প গ্রহণ করে বিভিন্ন হাওরের বাঁধ নির্মাণ করা হচ্ছে। এর জন্য বরাদ্দ চাওয়া হয়েছে 96 কোটি টাকা। নীতিমালা অনুযায়ী 28 ফেব্রুয়ারির মধ্যে বাঁধের নির্মাণ কাজ শেষ করার কথা, কিন্তু অনেক প্রকল্প বাস্তবায়ন কমিটি বা পিআইসি দেরিতে কাজ করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। অসম্পূর্ণ কাজ আমার মনে হয় না 28 তারিখের পূর্বে শেষ করা সম্ভব। তো হান্দা দিতে মাটি তুললে ই মাটি তো আবার সরবাঙ্গা পড়বো, এই এলাকারও ক্ষতি হইব। বাঁধের গোড়া থেকে ওঠানো মাটি ভরাট করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। কিছু কিছু পিআইসি সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করছে, আমরা সেটা অনেক বেশি কঠিনভাবে হস্তক্ষেপ করছি। নির্দিষ্ট সময়ের মধ্যে কিস্তির টাকা ছাড় না দেয় দেরিতে কাজ শুরু করেছেন বলে দাবি পিআইসি সভাপতির। আমি ক্ষমা প্রার্থী আপনারা গেছে, আমি চাই না আমার বদনাম হোক, পুলিশ হোক আমার এখানে। আমরা চেষ্টা করবো 28 তারিখের ভিতরে আশাবাদী শেষ করতাম। হাওরের বাঁধ নির্মাণে গাফিলতির অভিযোগে এ পর্যন্ত পিআইসির সভাপতি সহ 72 জনকে আটক, মুচলেকা গ্রহণ এবং মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তবে পিআইসির গাফিলতির পাশাপাশি বাঁধের তদারকির দায়িত্বে নিয়োজিতরা কি করেছেন এ নিয়েও প্রশ্ন উঠেছে। শুরু থেকে বলছি তাদের বিভিন্নভাবে আমাদের এসও সাহেব আছে, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আছে, বিভিন্ন ট্যাগ অফিসার আছে, তারা টাইম টু টাইম বলে যাচ্ছে, কিন্তু তারা ওটা করতেছে না। কাজ দেরিতে শেষ হলে আমরা পিএসিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেছি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মার্চের আগাম বন্যার আশঙ্কা রয়েছে। এই অবস্থা দ্রুত ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ না করলে হাওরের একমাত্র বড় ফসল তলিয়ে যেতে পারে বলে জানান সুনামগঞ্জবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মাদারীপুরের কালকিনিতে এসএসসি পরীক্ষার্থী শুকতারার ওপর হামলার 1 মাস পেরিয়ে গেলেও চিহ্নিত হয়নি মূল আসামি। ভুক্তভোগী শুকতারা ও তার পরিবার চায় অপরাধের শাস্তি, তবে আসামি পক্ষের দাবি তারা নিরপরাধ। আর এলাকাবাসী বলছে প্রকৃত দোষীরা যেন শাস্তি পায়। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে শেষ পর্যন্ত এসএসসি পরীক্ষায় বসতে পেরেছেন মাদারীপুরের কালকিনির শুকতারা। বখাটেদের হামলায় গুরুতর জখম শুকতারা এখন অনেকটাই সুস্থ। তারা আমার মাইনা ফেলাতে চাইছে, অন্য সমস্ত মেয়েদের সাথে যিনি এসব ঘটনা না ঘটে, আমি তাদের শাস্তি চাই। ঘটনায় জড়িত সন্দেহে 9 জনকে আসামি করে কালকিনি থানায় মামলা করেছিলেন শুকতারার মা মাহিনুর বেগম। এরই মধ্যে পেরিয়ে গেছে 1 মাসেরও বেশি সময়, এখনো চিহ্নিত হয়নি প্রকৃত দোষী। উল্টোপাল্টা হুমকির অভিযোগ করছে শুকতারার পরিবার। আমরা থানায় অভিযোগ জানাইছি, অভিযোগ নিচে আমাদের নেওয়ার পর আজ কোনো আসামি ধরে নাই। এলাকাবাসীও চায় প্রকৃত দোষীর উপযুক্ত শাস্তি। মামলার আসামিদের কয়েকজনও বলছেন আসল দোষীদের বিচারের আওতায় আনতে পারলে তারা অভিযোগ থেকে মুক্তি পাবেন। যারা গড়াইছে তাদেরকে তাদের বিচার হোক, আর যারা এটা দোষী না তারা মুক্তি পাবে। সবকিছুর উপরে ভিত্তি করে যেটা প্রমাণিত হয় সেইটাই যেন থানা দেখে। আমি এটার সুষ্ঠু বিচার চাই। মামলার আগেই সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অত্র মামলার সর্বোচ্চ গুরুত্ব সহকারে মামলাটা তদন্ত করা হচ্ছে। যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো বলে আমাদের বিশ্বাস। গত 15 জানুয়ারি এসএসসি পরীক্ষার্থী শুকতারা বাড়ি থেকে বের হয় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে। পথে তার ওপর হামলা করে মুখোশ পরা 2 ছেলে। শুকতারার মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে তারা। পরে স্থানীয়রা সেখান থেকে তাকে নিয়ে যায় স্বাস্থ্য কমপ্লেক্সে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। টাঙ্গাইলে নববধূ খুনের অভিযোগ, ঘাতক স্বামীকে আটক করে পুলিশের সোপর্দ।
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে লিটন হত্যা মামলার রায়ে 3 জনের মৃত্যুদণ্ড। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। টাঙ্গাইলের সখীপুরের স্বামীর হাতে নববধূ খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ঘাতক সন্দেহে স্বামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সখীপুর উপজেলার দাঁড়িয়াপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সখীপুর উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের আব্দুর রৌফ মিয়ার মেয়ে রুমি আক্তারের সাথে বাসাইল উপজেলার সুন্না গ্রামের লুৎফুর রহমানের ছেলে শরীফুল ইসলামের সঙ্গে বিয়ে হয়েছে গত মাসে। মঙ্গলবার রুমি তার স্বামীকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে যায়। মেয়ে পক্ষ জানতে পারে ছেলে মাদকাসক্ত। এই নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ঘাতক স্বামী রুমিকে গলা টিপে হত্যা করে। এ সময় নববধূর চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে স্বামী শরীফুল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এদিকে সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবার খাদলা সীমান্তে মাজারুল ইসলাম তানিম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বিজিবি। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সে উপজেলার অষ্টজঙ্গল গ্রামের মৃত আব্দু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি ও চোরাচালানের একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে লিটন হত্যা মামলার রায়ে 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন। রায় ঘোষণার সময় 3 আসামির মধ্যে রফিকুল ও হাবিব আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি শরীফ মিয়া পলাতক রয়েছেন। মামলা সূত্রে জানা গেছে, 2010 সালের 1 ডিসেম্বর রফিক, হাবিব এবং শরীফ মিয়া লিটনকে রাস্তা থেকে তুলে নিতাইগঞ্জ এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহত লিটনের ভাই সিরাজ মিয়া বাদী হয়ে এই 3 জনের নামে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সড়ক দুর্ঘটনায় কুমিল্লার নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে মোট 6 জন নিহত ও 4 জন আহত হয়েছে। কুমিল্লা চান্দিনায় কভার্ড ভ্যানের চাপায় 3 পথচারী নিহত হয়। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে 3 পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে 3 জন মারা যান। এই ঘটনায় কভার্ড ভ্যান জব্দ ও চালককে আটক করেছে পুলিশ। এদিকে সকালে নারায়ণগঞ্জের পাগলায় ঢাকাগামী আনন্দ পরিবহনের একটি বাস চাপা দেয় বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশাকে। এ সময় ঘটনাস্থলে অটোরিকশার 2 যাত্রী আব্দুল আওয়াল ও আলী হোসেন নিহত হন। 3 বাস যাত্রী ও বাস চালক আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে চট্টগ্রামের চান্দগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত হয়েছে। গমের ব্লাস্ট রোগ প্রতিরোধক উন্নত জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার বিজ্ঞানীরা। টানা 3 বছর মাঠ গবেষণায় এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন তারা। তবে এখনই কৃষক পর্যায়ে তা সরবরাহ করতে চান না। চূড়ান্ত ফলাফল দেখতে অপেক্ষা করতে চান আরও 1 বছর। ময়মনসিংহ থেকে অমিত রায়ের রিপোর্ট। 2016 সালে গমের ব্লাস্ট রোগ ভয়াবহ রূপ নেয় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় প্রান্তিক চাষিরা। এতে দেশ জুড়ে গম চাষ কমে যায় উল্লেখযোগ্য হারে। সংকট উত্তরণে বিজ্ঞানীদের উপায় উদ্ভাবনের আহ্বান জানায় সরকার। 3 বছরের গবেষণায় তারা দেখতে যাচ্ছেন সাফল্যের মুখ। বিভিন্ন অঞ্চল থেকে 23টি জার্মপ্লাজম সংগ্রহ করে রেডিয়েশন দেওয়া হয়েছে। সেখান থেকে 43টি মিউট্যান্ট আমরা পেয়েছি এবং সেগুলোকে মাঠে লাগানো হয়েছে। সেখানে একদিকে যেমন ভ্যারাইটির সহনশীলতা দেখা হচ্ছে, অন্যদিকে জিঙ্ক, সেলেনিয়াম, সিলিকন এবং ব্রন অ্যাপ্লাই করে দেখা যাচ্ছে যে কোনটার ইফেক্ট ভালো হয়। আগামী বছর ফলাফল দেখে পরের বছরই গমের উদ্ভাবিত উন্নত জাতটি কৃষক পর্যায়ে সরবরাহ করা হবে বলে জানান গবেষক দলের প্রধান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর বাহাদুর মিয়া। আমরা ভালো একটা মেটেরিয়াল পেয়েছি, ওটা রোগ প্রতিরোধী জাত হিসেবে আশা করছি 2 বছরের মধ্যে আমরা এটা বলতে পারবো যে এটা আমরা বের করে দেব। ধানের ব্লাস্ট গমে হয় না, গমের ব্লাস্ট ধানে হয় না। একটা ভয় আছে, লোকজনের একটা ভুল ধারণা ছিল, সেটা দূরীভূত হয়ে গেছে। গম চাষে কৃষকদের উৎসাহ দিতে এবং গমের আমদানি কমাতে এ জাত ভূমিকা রাখবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার দেশের আরো কিছু অনুষ্ঠানের খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট।
ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। সকালে জেলা প্রেস ক্লাব চত্বরে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি করেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় বক্তারা কারান্তরীণ দৈনিক যুগান্তরের 2 সাংবাদিক আবু জাফর এবং সেলিম উদ্দিনের মুক্তি সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা মামলা বন্ধের দাবি জানান। গাজীপুরের শ্রীপুরে কয়েকটি শিল্প কারখানার বর্জ্যে পরিবেশ দূষণ ও কৃষি জমির উৎপাদন ব্যাহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গাজীপুর কটিয়াদি মহাসড়কে শ্রীপুর উপজেলার সাটিবাড়িয়া এলাকায় এ কর্মসূচি করেন তারা। মৌলভীবাজার সদর উপজেলার মনু প্রকল্পের কাওয়াদিঘি হাওরের গোয়ালিকারা খালের উপর স্লুইস গেট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে আয়োজিত ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তারা বলেন, স্লুইস গেটটি স্থাপন হলে 2 ইউনিয়নের প্রায় 1000 একর কৃষি জমি বোরো আবাদের আওতায় আসবে। এতে অতিরিক্ত 15,000 মেট্রিক টন ধানের উৎপাদন হবে। আধুনিক কাস্টমস হাউস বেনাপোল নির্মাণের স্বীকৃতি সম্মাননা বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2019 অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে। সকালে সেখানকার কাস্টমস ক্লাবে অনুষ্ঠিত এই আয়োজনে বেশি রাজস্ব প্রদান ও আদায়ে প্রশংসনীয় উদ্যোগের কারণে মোট 5 জন C&F এজেন্টকে বছর সেরা ব্যবসায়ী হিসেবে ঘোষণা করা হয়। তাদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার বেলাল হোসেন চৌধুরী। নানা আয়োজনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের 50তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে খাগড়াছড়িতে। সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভা করে নেতাকর্মীরা। বাংলাদেশ নার্সিং কাউন্সিল পরীক্ষার সময়সূচি শিগগিরই ঘোষণা সহ 3 দফা দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন বগুড়া শাখা শহরের সাতমাথায় মানববন্ধন করেছে। এতে সরকারি ও বেসরকারি নার্সেস শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষানবিশ নার্সরা অংশ নেন। যৌন নিপীড়নকারী রানা শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে সাতক্ষীরায়। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে স্থানীয় একটি হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এই কর্মসূচি করে। গত 18 ফেব্রুয়ারি ফুসলিয়ে নিয়ে 4র্থ শ্রেণীর এক শিক্ষার্থীর উপর যৌন নিপীড়ন চালায় রানা শেখ। মাদক প্রতিরোধে পুলিশের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা হয়েছে সাভারে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে আজ সাভার থানা মিলনায়তনে এ সভা হয়। কেউ যাতে মাদকে না জড়াতে পারে সেজন্য পরিবারের সদস্যদের গতিবিধি লক্ষ্য রাখতে পরিবারের প্রধানকে সতর্ক নজরদারি রাখার পরামর্শ দেন বক্তারা। চুয়াডাঙ্গায় দিনব্যাপী বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। সেমিনারে উন্নত জাতি গঠনে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব আরোপ করা হয়। পরে জেলার 4 উপজেলা থেকে বাছাইকৃত শ্রেষ্ঠ প্রতিযোগীরা বিজ্ঞান বিষয়ক কুইজে অংশ নেন। মাটির সাথে সম্পর্ক সৃষ্টি, আত্মবিশ্বাস বৃদ্ধি, দায়িত্ববোধ তৈরি এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বাড়াতে পাবনায় প্রথম শ্রেণীর 10,000 শিক্ষার্থীর মাঝে ফুলের টব ও বিভিন্ন গাছের বীজ বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন। সকালে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিন। চট্টগ্রামের রাউজানে আলীরখিল দাওয়াত খোলাবার আউলিয়ার আস্তানা শরীফের বার্ষিক ওরুজ শরীফ ও ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলীরখিল নুরুল হক দাখিল মাদ্রাসা ময়দানে বাদ-জোহর খতমে কোরআন ও জিকির মাহফিল হয়। ঐতিহ্যবাহী এই ওরসে হাজারো মুসল্লি অংশ নেন। ওরস শরীফের আহ্বায়ক ও মাদ্রাসার সভাপতি আলহাজ মুসা সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ জমির পারভেজ। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। সাথে ছিলেন তাই সবাইকে ধন্যবাদ।